জয় হিন্দ। দেখো, আজকের ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য যে রেলওয়ে থেকে অফিসিয়াল মক টেস্টটা দেওয়া হয়েছিল সেটার ম্যাথের 25টা কোশ্চেনের সলিউশন করবো। কেমন? তোমরা যারা যারা টেস্টটা দিয়ে নিয়েছো তারা এখানে অঙ্কগুলো আরেকবার প্র্যাকটিস করে নাও। আর কিন্তু যারা দাওনি বা যাদের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তাদেরকে বলবো ক্লাসটা অবশ্যই একবার দেখে যেও। কেমন? এই ক্লাসে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু বেশ সহজ অঙ্ক আছে, কিন্তু প্রচুর ক্যালকুলেটিভ টাইপের আছে। তো এই ক্লাসটা তুমি দেখো, আমি তোমাকে বলে দেবো কোন অঙ্ক তোমাকে ছাড়তে হবে, কোন অঙ্ক তোমাকে পরে করতে হবে। যেখানে ট্রিক দরকার আমি তোমাকে ট্রিক বলে দেবো, যে কোনো অঙ্ক ধর মানে বেসিক থেকে করতে গেলে তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে, সেটা ট্রিকে করলে কি করে 5 থেকে 10 সেকেন্ডের মতো হয়ে যায়। ঠিক আছে? এই সমস্ত ব্যাপার আমি তোমাকে বলে দেবো। তাই ক্লাসটা যারা তোমরা পরীক্ষাটা দেবে শুরু থেকে শেষ অবধি দেখবে। কেমন? আর ক্লাস হয়ে যাওয়ার পর যদি ক্লাসটা থেকে তোমাদের জাস্ট একটু 1% হলেও যদি উপকার আসে, তো কমেন্ট সেকশনে একটা জয় হিন্দ লিখে দিও। ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে একটি ঘড়ির মুদ্রিত মূল্য 900 টাকা। তাহলে 10% এবং 20%-এর ক্রমিক ছাড়ের পর ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে? দেখো, এটা তুমি সাকসেসিভ লাগিয়ে দিতে পারো। প্রথমে এই দুটো সাকসেসিভ বার করে এটার সাথে তুমি গুণ করে দিবা, তাহলেই হবে। কিন্তু এইভাবে তুমি করতে পারো, 900 টাকা ছিল প্রথমে প্রাইস, প্রথমে 10% ছাড় দেওয়া হলো, তো কত থাকলো? 90% পড়ে থাকলো, এটা বিক্রয় মূল্য হলো। তারপরে আবার এই টাকাটা 20% ছাড় দিয়েছে, মানে বেঁচেছে কততে? 80%-এ বেঁচেছে, তাই না? এবার কাটাকাটি করে দাও, তাহলে হয়ে যাবে। দেখো, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, থাকলো পড়ে কত? 9 9 81 × 8, 81 × 8, তাহলে কত হবে? 8 × 8, 8 × 8 = 64, 648 টাকা। অপশন নাম্বার এ তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে? এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যবসায়ী 40% লাভে আটা বিক্রি করার কথা বলে। বিক্রির সময় উল্লেখিত মানের চেয়ে 22% কম ভর বিশিষ্ট একটি বাটখারা ব্যবহার করে। ব্যবসায়ীর মোট কত শতাংশ লাভ হয়েছে? দেখো, বলেছে কি যে একজন যে ব্যবসায়ী আছে সে 40% আটা বিক্রি করার কথা বলছে। মানে কি, সে ধরো একজন ব্যবসায়ী আছে, বলছে আমি 100 টাকা দিয়ে কোনো জিনিস কিনে এনেছি, সেটা আমি 40% লাভে বিক্রি করবো, মানে 140 টাকাতে সে বিক্রি করবে বলছে। কিন্তু সে 100 টাকাতে অ্যাকচুয়ালি কিনে আনেনি, সে কিনে এনেছে যেটা সে বলেছে, মানে যেই দামটা সে বলে তার থেকেও 22% কমে কিনেছে। মানে কত? যদি 100 যদি হয়, এর থেকে 22% কম মানে কত? 78। মানে এটাতে সে কিনেছে আর এটাতে সে বিক্রি করেছে, তাহলে তাদের লাভ কত হচ্ছে? কত বেশি দামে বিক্রি করেছে? 10 থেকে যদি 8 বাদ দিই তো হয়ে গেল 2, এখানে অ্যাকচুয়ালি হলো 8, 14 থেকে 8 গেল 6, 62 টাকা বেশি দামে বিক্রি করেছে, তাই না? তার মানে আমাকে জিজ্ঞেস করছে এই যে 62টা, এটাই আমাকে পার্সেন্টেজে বার করতে হবে, তাই না? এবার কি, মানে কাছাকাছি মান নিতে হবে। তো চলো, তাহলে যেটা হবে দেখো, আমার হচ্ছে 62 টাকার প্রফিট আছে, 62 টাকা প্রফিট আছে কত টাকা থেকে? 78 টাকা থেকে, ইন্টু 100 করে দাও। দেখো, 2 দিয়ে যদি আমি কাটি, 2 বারে হচ্ছে 31, 2 বারে যদি আমি কাটি 2 বারে হচ্ছে 39, মানে উপরে আমার কত এলো? উপরে আমার এলো 31 ইন্টু 100, নিচে এলো 39। এবার দেখো, এটাকে হয় তুমি গুণ, মানে টোটালটা ই করে গুণ করো, গুণ করে তুমি কাছাকাছি মান নিয়ে আসো, বা অন্যভাবে যেটা তুমি করতে পারো। দেখো, এটা 31 আছে, 39 আছে, যদি আমরা একটু বাড়িয়ে দিই, মানে 31কে যদি আমি 32 করে দিই আর 39কে যদি আমি 40 করে দিই, তাহলে কাটাকাটি করতে আমার বেশ সুবিধা হবে, তাই না? তো যদি 40 দিয়ে আমি কাটি, শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, 4 দিয়ে এটা কেটে যাবে 8 বারে, মানে উপরে কত আছে? 8 ইন্টু 10, 80% আমার আসছে, তাই না? এই 80% যে আসছে, তার মানে কি, কাছাকাছি যদি ভালো নিই, আমরা কি এর এক বেশি নিয়েছিলাম, তবে এখান থেকে এক কমিয়ে দিচ্ছি, কমিয়ে কত আছে দেখো? 79% আছে, এটা আমার হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? কারণ দেখো, 74% এই জন্য হবে না, সেটা অনেকটা কম আছে। আর 77 এমন একটা দেখো, 82 তো হবেই না, 77 হবে না। এবার 79, 77 এর মধ্যে তুমি যে কোনো একটা চুজ করবে, তাই না? এবার তুমি 77 কেন চুজ করবে না? কারণ আমি এখানে দেখো, যদি তুমি নর্মাল হিসেবে দেখো, আমি এখান থেকে এক যেহেতু বাড়িয়ে করেছি, তো এক আমি কমিয়ে দিব, তাই না? সেই হিসাবে করে নেবো। আর তোমরা যদি গুণ করে দাও, তাহলে তোমার 79 আশেপাশেই আসবে, সেটাই তোমাকে অ্যান্সার নিতে হবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, যেটা তোমাদের এসেছিল। বলছে একজন দোকানদার একটি পণ্য কিনে সেটির মুদ্রিত মূল্য 1233 নির্ধারণ করেছে। পণ্যটি বিক্রির সময় তিনি 7% ছাড় দিয়েও 37% লাভ করেছেন। পণ্যটির ক্রয় মূল্য করো। তো একটা মানে ফর্মুলা, যেটা যখন আমি তোমাদেরকে মানে ওই গ্রুপ ডির ম্যাথের অ্যানালাইসিস গুলো করাচ্ছিলাম, তখন একটা ফর্মুলা বলেছিলাম, যখন ক্রয় মূল্য আর মুদ্রিত মূল্য দুটো দেওয়া থাকবে কোশ্চেনে, কি লিখবা? এমপি মানে মার্ক প্রাইস বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট 100 মাইনাস ডিসকাউন্ট। ঠিক আছে? এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা। দেখো, মার্ক প্রাইস আমাকে দিয়ে দিয়েছে 1233 টাকা, বলেছে না মুদ্রিত মূল্য, তো 1233 টাকা আমার মুদ্রিত মূল্য। আমাকে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য বার করতে হবে, সিপি নিচে লিখে দাও, সমান সমান প্রফিট। দেখো, প্রফিট আমার কত হয়েছে? 37% প্রফিট হয়েছে, তাহলে 100 প্লাস 37 কত হয়? 137। আর ডিসকাউন্ট কত দিয়েছে? 7% আমাকে ছাড় দিয়েছে, তো 100 থেকে 7 বাদ দিলে কত হবে? 93।
এবার সিপি বার করতে হলে এটা কি সলিড মানে কাটা গুণ করতে হবে। দেখো 137 দিয়ে আমি কাটি কতবারে যাবে, যদি আমরা 10 দিয়ে গুণ করি 137কে তাহলে 1200 বেশি হয়ে যাচ্ছে। তার মানে কি 10-এর যে কোনো কম ডিজিট দিয়ে এটা গুণ যাবে। তো দেখো 7কে এমন আমি কোন সংখ্যা দিয়ে গুণ করতে পারি যাতে সেটা গুণ করলে ইউনিট ডিজিট 3 আসবে। তো আমি দেখছি 7কে আমি 9 দিয়ে গুণ করি তাহলে ইউনিট ডিজিট 3 আসবে। তার মানে কি পুরোটা এটা 9 দিয়ে কেটে যাবে। তার মানে সিপি সমান সমান কত হবে, দেখো সিপি সমান সমান কি এই 93কে 9 দিয়ে গুণ করে দাও। 3 নং কত 27, সাথে থাকলো 2, 9 9 81 আর 2 83, 837 টাকা তোমার সঠিক অ্যান্সার। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ফর্মুলাটা তোমরা খুব ভালো করে মনে রাখবা, এটা তোমাদের পরীক্ষাতেও এসছে, এই যে অফিসিয়াল মক এটাতেও আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো যেটা আমাদের এসেছিল। বলছে একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 336.4 সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা হচ্ছে 23 সেন্টিমিটার, তাহলে এটির আয়তন নির্ণয় করো। এই অঙ্কটাকে না আমরা শেষে করব, ঠিক আছে, কারণ এই অঙ্কটা করতে অনেক সময় নিয়ে নেবে, তো শেষে করব, তখন আমি এটা ভালো করে বলছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বার্ষিক 9.6% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশি 7.2 বছরের সরল সুদের পরিমাণ 6,624 টাকা। বার্ষিক 2.8% সরল সুদের হারে ওই অর্থরাশির 9.2 বছরে সুদে আসলে কত অর্থ পরিশোধ করতে হবে। ঠিক আছে, মানে আমাকে যে প্রিন্সিপাল আছে দুটো ক্ষেত্রে প্রিন্সিপাল আমার সমান আছে, তো প্রিন্সিপাল বার করার জন্য কি করতে হবে, দেখো আমাকে কি কি দেওয়া আছে, আর দেওয়া আছে, টাইম দেওয়া আছে, আর এসআই দেওয়া আছে। তার মানে কি এই প্রথম টাইম বার করছি। ঠিক আছে, 1 নম্বর এসআই সমান সমান কি হয় আমরা জানি, পি ইন্টু আর বাই 100 ইন্টু টি। এটা হচ্ছে সরল সুদের ফর্মুলা। দেখো সরল সুদ আমাকে দিতে 6,624 টাকা, 6,624 টাকা সমান সমান প্রিন্সিপাল আমাকে বার করতে হবে ইন্টু আর আমাকে দিতে, দেখো 9.6% দিয়ে দিচ্ছে, 9.6 নিচে কত 100 ইন্টু টি আমাকে দিচ্ছে কত 3 7 21, 21 2 23, 23-এর 3, এটা আমাকে দিয়ে দিয়েছে, তাই না। এবার দেখো এটা চলো এবার গুণ করি, 3 বারে যদি আমি কাটি তো কেটে যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণী 6। ঠিক আছে, 32 দিয়ে যাবে, 16 5 8 দিয়ে কাটবে, 8 8 4 8 32, 8 8 8 64 2 2, 8 দুগুণী 16, 6 4 8 8 64, এটা কত যাবে 4 23 হচ্ছে 92, 92কে যদি আমি 92 9 দুগুণী 18, 9 9 81 82, পুরোটা 9 দিয়ে কেটে যাবে, পুরোটা 9 দিয়ে কেটে যাবে। তার মানে এখানে এই পাইটা পাশে থাকলো কি 9, আর এইদিকে থাকলো সরি এই দশমিক উঠিয়ে তো আরেকটা নিচে শূন্য আসবে, তাই না, 9.6 আছে এটা, তো 9 ইন্টু 1000 কত হবে, প্রিন্সিপাল আমি পেয়ে গেলাম 9,000 টাকা। ঠিক আছে, প্রিন্সিপাল পেয়ে গেলাম। এবার আমাকে কি জিজ্ঞেস করেছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করেছে যে বার্ষিক 2.8% সরল সুদের হারে ওই অর্থরাশির 9.2 বছরের সুদে আসলে কত অর্থ মানে আমাকে অ্যামাউন্ট জানতে চেয়েছে। আর অ্যামাউন্ট বের করতে গেলে কি হয়, প্রিন্সিপাল প্লাস এসআই, এটা করতে হবে। তো প্রিন্সিপাল তো আমরা জানি 9,000 টাকা আছে, তো এসআই বের করলেই আমার হয়ে যাবে। তো এসআই বের করার জন্য কি হবে, দেখো আমাকে কি কি এখানে দেওয়া আছে, আমাকে দেওয়া আছে এখানে আর দেওয়া আছে আমাকে কত 2.8%, টাইম আমাকে দেওয়া আছে 9.2 3 নং 27 2 29/3, 29/3, আর প্রিন্সিপাল আমাকে দেওয়া আছে। এবার শুধু আমরা প্রথমে এসআই বার করে নিই, তাই না। চলো দেখো এসআই সমান সমান পি, পি কত আছে 9,000 ইন্টু আর কত আছে 2.8, 2.8/100, টি আছে আমার 29/3, 29/3। চলো এবার কাটো, এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এই দশমিক উঠিয়ে নিচে একটা 10 আসবে, তাই না। এবার দেখো যদি আমি কাটি, সরি এটা 900 নয় 9,000 আছে, তাই না, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, তাহলে তো হয়ে গেল। এবার 3 দিয়ে যদি আমি কাটি, 3 বারে এই 3 কেটে যাবে, থাকলো কি উপরে 3 28 কত 84 ইন্টু 29। এবার দেখো এটাকে তো গুণ করা একটু টাফ, তাই না, তো তুমি কি করবা 84 তুমি লিখে দাও, এটাকে লেখো 30 - 1, তাহলে গুণ করতে হয়তো একটু সুবিধা হবে, তাই না। দেখো 84-কে আমি 3 দিয়ে গুণ করি, 3 4 12 2 হাতে থাকলো 1, 3 8 24 থাকে 25, শূন্য আর মাইনাস হচ্ছে 84। তো 10 থেকে 4 গেল 6, এখানে এক চলে এলো 8, 12 থেকে 8 গেল, সরি 10 থেকে 4 গেল 6, এখানে এক চলে 9, 12 থেকে 9 গেল 3, এখানে এক চলে এলো 24, মানে এসআই আমি পেয়ে গেলাম 24। আর প্রিন্সিপাল কত ছিল আমার 9,000, তার মানে টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে 436, আর 9 2 11, 11,436 টাকা, তাই না। এবার দেখো এটা কোন অপশনে আছে।
এটা আছে অপশন নাম্বার সিতে, দেখো 11,436, তাই না? তো এইভাবে তোমরা করবে। এটা তো ক্যালকুলেশন তো আছে, তোমাকে ওখানেও ক্যালকুলেশন করতে হবে। এবার যত তুমি তাড়াতাড়ি ক্যালকুলেশন করবা তত তোমার প্লাস পয়েন্ট, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 2 বছর আগে একজন বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণের চেয়ে 21 বছর বেশি ছিল। এখন থেকে কত বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে? দেখো এই অঙ্কটা যেটা আছে না, এই অঙ্কটা তুমি বেসিক থেকে মানে ইকুয়েশন বসিয়ে করতে যাবা, তোমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আমি তোমাকে এমন একটা ট্রিক্স বলে দিচ্ছি যেখানে তোমার এটা 5 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, ট্রিক্স কিছু না, এটাই হচ্ছে নিয়ম। দেখো যখন তোমাকে দেখবা কোশ্চেন আছে এরকম, আর কোশ্চেনের মধ্যে দুটো জিনিস লক্ষ্য করবা, যে দ্বিগুণ দেওয়া আছে কিনা। দ্বিগুণ যদি প্রথমেও দেওয়া থাকে আর শেষেও যদি দ্বিগুণ দেওয়া থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা, বড়টা থেকে ছোট মানটা বিয়োগ করে দিবা। তো 21 থেকে যদি আমি 2 বাদ দিই কত হবে? 19 বছর। এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই জিনিসটা করে দিবা, আর কিচ্ছু তোমার করতে হবে না। তো কি বললাম, যখনই দেখবা প্রশ্নে দ্বিগুণ শব্দটা দেখা থাকবে, আর এই পিতা পুত্রের বয়সের অঙ্ক তো তোমরা বুঝতেই পারছো, তাই না? এটা তো বোঝার কিছু নাই। যখন এইরকম অঙ্ক থাকবে, দ্বিগুণ যখন দেওয়া থাকবে, বড়টা থেকে ছোটটা তুমি বিয়োগ করে দিবা। মানে এবার তুমি ভাবো যে এটা কেন কি করে হবে, তুমি তো যদি বেসিক থেকে বলো, ইকুয়েশন থেকে করতে গেলে অনেক সময় লাগবে। আমি তোমাকে হালকা করে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কেন এটা বিয়োগ করতে হয়। দেখো তুমি যে কোনো এই অঙ্কটা ছেড়ে দাও, তুমি যেহেতু এখানে বয়স বসানো, আমি ধরে নিচ্ছি কি যে পুত্রের বয়স 10 বছর। ঠিক আছে, এটা হচ্ছে সন, পুত্রের বয়স। এবার কি বলেছে, 2 বছর আগে বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ, মানে বাবা যদি হয় ছেলের বয়সের দ্বিগুণ মানে 20, তার থেকে 21 বছর বেশি প্লাস 21, মানে এটা হলো তোমার 41 বছর। এটা কখন? 2 বছর আগে। কি বলেছে? 2 বছর আগে। তো 2 বছর পরে মানে বর্তমান বয়সে কত হবে? এটা হয়ে যাবে 2 বছর যদি হয় 12 বছর, আর এখানে 2 বছর করলে কত হবে? 43 বছর, তাই না? এবার বলছে যে এখন থেকে কত বছর পর বাবার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। তো উপরে বাবা ছেলে লিখে দিলাম, নিচে লিখে দিলাম 43। এটা তো তোমরা প্রত্যেকে জানো, কত বছর পর আমরা জানি না, তো x বছর ধরে নিলাম। বলছে দ্বিগুণ হয়ে যাবে, মানে বাবা হয়ে যাবে 2, ছেলে হয়ে যাবে 1, তবে না দ্বিগুণ হচ্ছে। এবার কি কোনাকুনি গুণ করে, 12 দুগুণী 24। ঠিক আছে, +2x, +2x সমান সমান 43 প্লাস এক্স, 43 প্লাস এক্স। এবার দেখো এই এক্স আছে, এই এক্স যদি এদিকে চলে আসে কি হবে? এক্স। এই 24 যদি এদিকে চলে যায় বিয়োগ হয়ে যাবে, 43 থেকে 24 বাদ দিলে কত হবে? 19 বছর। সেটাই এলো। এবার দেখো, সাপোজ ধরো তুমি এখানে 10 বছর নিবা না। তুমি ভাবতে পারো যে আমি 10 বছর কেন নিব, অন্য কেন কোনো বছর কেন নিব না, সেটাও নাও। আমি ধরে নিলাম যে বাবার যে বয়স আছে, 1 সেকেন্ড, এটা 10 বছর ধরেছি তো। এবার দেখো, এবার হচ্ছে আমি বাবার বয়স, ছেলের বয়স ধরে নিলাম 20 বছর। ঠিক আছে, অন্য একটা বয়স ধরলাম, আমি ধরে নিলাম ছেলের বয়স 30 বছর। তাহলে বাবার বয়স কত হবে? ছেলের দ্বিগুণ, মানে 30 দুগুণী, সরি 30, আচ্ছা 30ই ধরি চলো। 30 বছর তো দ্বিগুণ কত হবে? 30 দুগুণী 60, 60-এর থেকেও আরো 21 বছর বেশি, মানে কত? 81 বাবার বয়স। এবার বলছে এটা কত? 2 বছর আগে ছিল, তো 2 বছর পর কত হবে? এটা হয়ে যাবে 32, এটা হয়ে যাবে কত? 83। এবার বলছে যে এখন থেকে কত বছর পর, আবার লিখে দাও, বাবা উপরে, সরি উপরে ছেলে লিখে দাও, নিচে হচ্ছে বাবা লিখে দাও, প্লাস এক্স বছর পর, মানে সেটা আমি জানি না কত বছর, সেটাই আমাকে বার করতে হবে। বাবা ছেলের দ্বিগুণ হবে, এবার গুণ করো, 32 দুগুণী 64, তাই না? 64 প্লাস 2x সমান সমান 83 প্লাস এক্স, 83 প্লাস এক্স। তো 2x থেকে এক্স যদি এদিকে চলে আসে কত যাবে? এক্স। আর 64 দিকে বিয়োগ হয়ে যাবে, কত যাবে? 19। মানে দেখো যেভাবে তুমি করো তোমার 19ই আসবে। তো তুমি এইভাবে কেন করতে পারো, ডিরেক্ট তুমি এখান থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তুমি করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বার্ষিক 9.6% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশি 7.2-3 বছরে সরল সুদের পরিমাণ 6,624 টাকা হয়ে যায়। এই কোশ্চেনটা এখনই করলাম না, এটা তো করেছি, চলো এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। নেক্সট দেখো, বলছে রেখা, সঞ্জয় এবং পুনম যথাক্রমে এত এত এবং এত বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে মোট 1150 টাকা লাভ হলে প্রাপ্ত লাভে পুনমের শেয়ার কত? দেখো যখন তোমার এই যে এটা যে পার্টনারশিপের অঙ্কে, যখন তোমাকে সময় দেওয়া থাকবে না, তখন তুমি যে রেশিওতে ইনভেস্ট করবা সেটাই তোমার প্রফিট হয়ে যায়। মানে ধরো ধরো তুমি আর আমি আছি, ঠিক আছে, তুমি হচ্ছে 100 টাকা দিয়েছো, আমি হচ্ছি 50 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছি। এবার 1 বছর পর যেই প্রফিটটা হবে, তো তুমি সেই 100%-এর হিসাবেই না প্রফিটটা নিবা। এমন থোড়াই হবে যে তুমি 50 টাকার প্রফিট নিচ্ছ, আমি 100 টাকার প্রফিট নিচ্ছি, তা তো না। তুমি যেই রেশিওতে ইনভেস্ট করেছো সেই হিসাবে প্রফিট নিবা, আমি যে হিসাবে ইনভেস্ট করেছি সেই হিসাবে প্রফিট নিব। ঠিক আছে, তো এখানেও সেম জিনিস হবে, তাই না? এবার দেখো তিনজনের যে আছে, প্রথমে আছে রেখা, রেখা তারপর আছে কি সঞ্জয়, তারপর আছে পুনম। ঠিক আছে, রেখা রেখা বিনিয়োগ করছে 1060 টাকা, সঞ্জয় করছে 1730,
আর পুনম করছে 1710, 1710। তো তিনটারই পিছনে শূন্য আছে, আমি তিনটাই শূন্য কেটে দিচ্ছি, যেহেতু রেশিওতে নিচ্ছি, তাই না? তার মানে কি এই তিনজনের রেশিওর মান কত হলো দেখো, 1, 3 4, 6, 10 শূন্য, হাতে থাকলো 1, 17, 17 34, 34 আর 10 44, আর 1 45, 450 রেশিওর মান আমাকে দিয়ে দিয়েছে প্রশ্নে 1150, 1150। কেন করলাম বুঝতে পারলে? এটা তাদের ইনভেস্টের রেশিও ছিল, তো প্রফিটও যেহেতু এই রেশিওতেই হবে, সেই আমি এটাই রেশিওকে প্রফিট ধরে নিলাম। আর প্রফিটের রেশিও যোগ করে আমার কাছে এলো কত, 450 ইউনিট এলো। কিন্তু এই 450 ইউনিটের মান প্রশ্নে আমাকে দিয়ে দিয়েছে 1150। তো এবার আমাকে জিজ্ঞাসা করেছে প্রাপ্ত লাভে পুনমের শেয়ার কত। পুনম কত করেছিল, 1710 টাকা শেয়ার করেছিল, মানে 171 রেশিও পুনমের শেয়ার ছিল। তা 450 সমান সমান যদি 1150 হয়, তাহলে 171 সমান সমান কত হবে, 1150 ইন্টু 171 বাই 450, 450। চলো এবার কাটো, শূন্য শূন্য কেটে গেল। দেখো 71 মানে কি 19, 9 71, 9 দিয়ে কেটে যাবে, 9 বার এটা কাটলাম 5, 9 বার এটা কাটলাম 19, 9 5 বার এটা গেছে 5 দুগুণি 10, 5 3 15, 23 আর 19 আমাকে গুণ করতে হবে, তাই না? এবার দেখো আমি যদি 19-এর ঘরের নামটা আমি পুরোটা নাও জানি, তো 19 3 কত হয় 57, দেখো একটাই ইউনিট 7 আছে, তাই না? তার মানে কি 437 তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি সংখ্যাকে 100% বৃদ্ধি করা হলে তা 2720 টাকা হয়ে যায়, সংখ্যাটি কত? দেখো আমি যদি বলি যে আমার 50% বৃদ্ধি হচ্ছে, তার মানে কি আমি যখন ধরো যদি বলি না আমার কস্ট প্রাইস 100 টাকা আছে, 50% বৃদ্ধি হচ্ছে, তো এসপি কত হয়ে যাবে, 150 টাকা। কি করে এলো, এই দুটাকে আমি যোগ করে দিলাম, তাই না? সেম জিনিস এখানেই বলছে যে 100% বৃদ্ধি করা হলো, মানে প্রথমে ছিল আমার 100%, তারপর থেকে 100% বৃদ্ধি করা হলো, মানে হলো কত আমার 200%, 100 এই 200%-এর মান আমাকে দিয়ে দিয়েছে 2720 টাকা, 2720 টাকা। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটা তো আমি 100% ধরেছিলাম, তাই না? তাহলে 200% যদি এত হয়, তাহলে 100%-এর মান কত হবে, 2720 ইন্টু 100 বাই 200। এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য কেটে গেল, 2 বার এটা গেল 13 দুগুণি 26, 6 দুগুণি 12, শূন্য, 1360 টাকা তোমার সঠিক আনসার। ঠিক আছে, এইভাবে তোমরা করে নিও। এরকম কিছু কিছু সোজা অঙ্কও আছে, কিছু কিছু তোমার ডিফিকাল্ট আছে, ঠিক আছে, মিক্স অঙ্ক আছে। এই সোজা সোজা অঙ্কগুলো তোমরা যত তাড়াতাড়ি করে নিতে পারবে তত তোমাদের ভালো, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে স্বপ্না মোট 20,800 টাকার অর্থরাশির কিছু অংশ বার্ষিক 11% এবং বাকি অংশ 9% সরল সুদের হারে বিনিয়োগ করেছে। যদি 6 বছর পর দুটি বিনিয়োগ থেকে সমান সুদ অর্জন হয়, তাহলে 11% সুদের হারে বিনিয়োগ করা রাশিটির পরিমাণ কত? দেখো যখন সরল সুদের অঙ্ক দেওয়া থাকবে আর কোনো ডিস্ট্রিবিউশনের পর সরল সুদ সমান থাকবে, ঠিক আছে, সুদ যখন সমান থাকবে তখন তোমার কি করতে হবে জানো, তখন তোমার সবার প্রথমে প্রিন্সিপালের রেশিও মানে বের করে নিতে হবে। যেমন ধরো 20,800 টাকা আছে, তাই তো, এটাকে আমি দুই ভাগে ভাগ করেছে, প্রথম প্রিন্সিপালকে আমি প্রিন্সিপাল 1 লিখে দিলাম, দ্বিতীয়টাকে আমি প্রিন্সিপাল 2 লিখে দিলাম। এবার বলছে কি অর্থরাশির কিছু অংশ 11%, আমি ধরে নিলাম এটা যে আছে এটা ওই 11% হিসাবে ইনভেস্ট করেছে, আর দ্বিতীয়টা 9% হারে, এটাকে ওই 9% হারে ইনভেস্ট করেছে। এবার যখন আর দুজনের বয়স কত, 6 বছর, এখানেও সময় লাগছে 6 বছর, এটা তো সব দুটোতেই 6 বছর করে সময় আছে, মানে এখানেও 6, এখানেও যদি 6 করে দিই তাহলে আলটিমেট সে 6 কেটেই না যাবে, এদিকেও 6 এদিকেও 6 কেটে যাবে। বলছে এবার বিনিয়োগ করার পর সমান সুদ অর্জন করেন, সমান সুদ অর্জন করছে, মানে এইটা এখান থেকে যেই সুদ পাওয়া যাবে এখান থেকেও সেম সুদ পাওয়া যাবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে P1 ইন্টু 11 সমান সমান P2 ইন্টু 9। তো P1 আর P2 এর রেশিও কি হয়ে যাবে, এটা এদিকে চলে যাবে, এটা এদিকে চলে আসবে, মানে উপরে হয়ে যাবে 9, নিচে হয়ে যাবে 11, তাই না? তো প্রিন্সিপাল আমি পেলাম, মানে 20,800 টাকাকে প্রথমটাকে 9 রেশিওতে দিয়েছে, দ্বিতীয়তে 11 রেশিওতে দিয়েছে, তাহলে এই দুটো 9:11 এটা মিলেই আছে 20,800 টাকা। তার মানে কি দেখো 20 সমান সমান এই 9 আর 11, 20 সমান সমান যদি 20,800 টাকা হয়, তাহলে শূন্য শূন্য কেটে গেল, তাহলে এক রেশিওর মান কত, 10:40, তাই তো? এবার আমাকে জিজ্ঞেস করেছে যে 11% সুদের হারে বিনিয়োগ করা অর্থটি কত। দেখো 11% এটা ছিল, তাই না, 11% বিনিয়োগ করা অর্থের মান কত আছে, 9, তো এর সাথে তুমি 9 গুণ করে দাও, 9 শূন্য কত হলো 0, 4 নং 36, 9 কে 9, 9,360, 9,360, তো অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে তিনটি আসবাবের গড় মূল্য 16,020 টাকা, যদি তাদের মূল্যের অনুপাত 3:5:7 হয়,
তাহলে সবচেয়ে সস্তা আসবাবপত্রটির মূল্য কত? দেখো কি বলেছে, এটার গড় মূল্য হচ্ছে এত, তাহলে মোট মূল্য কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো, কিন্তু আমি তোমাকে এইভাবে করতে চাইছি না। দেখো আমি তোমাকে কি বলছি, অনুপাত কত আছে? 3:5:7, তাই তো? এইটা দেখো, এটা যদি আমি গড় বার করি তাহলে কত আসবে? প্রত্যেকটার গ্যাপ দেখো, এটারও গ্যাপ 2, এটারও গ্যাপ 2, তার মানে কি এই তিনটা যদি আমি যোগ করি এর গড় চলে আসবে আমার 5। তুমি করেই দেখো, 7×5 = 12, 12×3 = 15, 15কে 3 দিয়ে যদি ভাগ করো কত আছে? 5, মানে 5 আমার গড় চলে আসছে। এই গড়ের মানই তোমাকে 16,020 দেওয়া আছে। 5 = দেওয়া আছে 16,020 টাকা। এবার আমাকে জিজ্ঞাসা করে তাহলে সবচেয়ে সস্তা আসবাবপত্রটির মূল্য কি? সব থেকে সস্তা এখানে কত আছে? 3। যদি 5 ইউনিটের মান এত হয় তাহলে 3 ইউনিটের মান কত হবে? ইন্টু 3/5, 5 দিয়ে কাটো, 5×3 = 15, 5×2 = 10, 5×4 = 20, তাই তো? 3×4 = 12, 3×32 = 96, 96/12 হবে। অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। আর যদি তোমরা এইভাবে না বুঝতে পারো তো নর্মালি এটাকে প্রথমে তুমি 2 দিয়ে গুণ করবা, তারপর এটা দিয়ে টোটাল ইউনিট করে এটাকে ভাগ করবা, যেভাবে করতে হয় আর কি। বুঝতে পারলে? আমি তোমাকে বললাম যে পরীক্ষাতে তুমি কিভাবে অ্যাপ্রোচ করবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 52 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। এখানে দেখো আর দেওয়া নেই, তার বদলে কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। তো ব্যাস যদি 52 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? আর কত হবে? এর অর্ধেক মানে 26। ব্যাস এখানে পুট করে দাও। 4 ইন্টু, দেখো অপশনেও পাই আছে, তার মানে কি পাই পাই থেকে যাবে, আর 26-এর স্কোয়ার, 26 × 26 আমি লিখতে পারি। এবার দেখো এটাকে আমি গুণ করতে যাব না, আমি কি করবো? ইউনিট চিপ দেখবো। দেখো 6, 6 36, 36 লাস্টে 6 থাকবে, আর 6×4 = 24, মানে ইউনিট ডিজিট আমার 4 আসবে। দেখো 4 কোথায় আছে? 0 এটা বাদ, 2 এটা বাদ, 4 এটাই একটা আছে, দেখো 5 এটাও বাদ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। আর তুমি যদি চাও যে না, তুমি মনে তোমার যদি সন্তুষ্টি না হয় তাহলে তুমি গুণ করে নিও, গুণ করে তুমি অ্যান্সার করে নিও, ঠিক আছে? যেভাবে খুশি সেভাবে করে নিও, জাস্ট ফাস্ট করবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে পি এর বর্তমান বয়সের 6 গুণ হলো কিউ এর বর্তমান বয়সের চেয়ে 25 বেশি। মানে কি বলছে? পি এর বর্তমান বয়সের 6 গুণ কিউ এর বর্তমান বয়সের চেয়ে 25 বছর বেশি। ঠিক আছে, মানে আমাকে বলছে পি এর বয়স আমি পি ধরে, মানে পি এর মানে বয়স আমি পি বছর ধরে নিলাম, আর কিউ এর বয়স আমি কিউ বছর ধরে নিলাম। ঠিক আছে, তো পি এর বয়স যদি হয় তো পি এর বর্তমান বয়সের 6 গুণ মানে 6p, এটা সমান সমান হচ্ছে কিউ এর বর্তমান বয়সের থেকে 25 বছর বেশি। ঠিক আছে, তাহলে কিউ কে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে কি আসছে? 6p - কিউ সমান সমান 25। এটা একটা ইকুয়েশন, প্রথম ইকুয়েশন আছে। ঠিক আছে, এবার এটাকে আমি রেখে দিচ্ছি। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো। দ্বিতীয় বলেছে এখন থেকে 10 বছর পর, মানে পি এর বয়স তো আমি পি বছর ধরে নিয়েছিলাম, তাহলে 10 বছর পর মানে কি? পি প্লাস 10 বছর। 10 বছর পর কিউ এর বয়সের 4 গুণ হবে। কিউ যদি পি এর 10 বছর পর পাল তাহলে কিউ এরও 10 বছর হবে, কিউ প্লাস 10, তাই না? কি বলেছে? এখন থেকে 10 বছর পর কিউ এর বয়সের 4 গুণ, কিউ এর বয়সের 4 গুণ, কিউ এর বয়সের 4 গুণ হবে পি এর তৎকালীন বয়সের 9 গুণের চেয়ে 45 বছর কম। মানে পি এর 9 গুণের চেয়ে এর যেটা বয়স আছে সেটা হচ্ছে, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে 45 বছর। বুঝতে পারলে কোশ্চেনের কি বলতে চেয়েছে? তাই বলছে এখন থেকে 10 বছর পর কিউ এর বয়সের 4 গুণ হবে, কিউ এর যে টোটাল বয়স সেটা 4 গুণ যেটা হবে সেটা পি এর তৎকালীন বয়স, পি এর তৎকালীন বয়স কত? পি প্লাস 10 বছর, সেটা 9 গুণের চেয়ে, তার 9 গুণের চেয়ে 45 বছর কম। মানে পি কিউর থেকে 45 বছরের বড়। তাহলে বিয়োগ, তাদের এদের দুজনের বিয়োগ অন্তর কত? 45 বছর। এবার তুমি এটা সলভ করে নাও। দেখো 9p প্লাস 90 সমান সমান, সরি সমান সমান কেন হবে, -4q প্লাস 40 বছর সমান সমান কত? 45। এবার 9p - 4q, 9p - 4q সমান সমান 45। এইদিকে দেখো প্লাস 90 প্লাস, এটা মাইনাস হবে তাই না? প্লাস মাইনাসে মাইনাসই না হবে, তো প্লাস 90 - 40 কত হবে? 50। প্লাস 50 প্লাস 50 যদি সমান সমান এদিকে আসে তাহলে কি -50 হয়ে যাবে। তার মানে 9p - 4q এর মান আমি পেয়ে গেলাম -5। এটা আমি দ্বিতীয় নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম, আর 1 নম্বর ইকুয়েশন আমি এখানে পেয়ে গেছি। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে কিউ এর বর্তমান বয়স কত, মানে কিউ আমাকে জানতে চেয়েছে। ব্যাস এই দুটাকে তুমি এবার তুলনা করে দাও, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। তো এটা আমি মিটিয়ে দিচ্ছি। চলো মিটাচ্ছি না, এটা থাক। এখানে কত? 6p - কিউ সমান সমান 25, তাই তো?
6p মাইনাস কিউ সমান সমান 25। এবার দেখো আমাকে এখানে কিউ বার করতে হবে, তাই না? পি কে তাহলে আমি সমান করে দিই। যদি পি কে আমাকে সমান করতে হয়, এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম আর এটাকে আমি 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি হবে দেখো, 9 দুগুণী 18p মাইনাস 4 দুগুণী 8, 8 কিউ সমান সমান মাইনাস 15। টোটালটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি, 5 দুগুণী 10। টোটালটাকে নিচেরটা কি হবে, 3 6 18p মাইনাস 3 কিউ সমান সমান 3 25 75, তাই তো? এবার দেখো এটাকে যদি আমি মাইনাস করি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে তো প্লাস হয়ে যাবে, আর এটা আছে মাইনাস আছে তো এটা প্লাস আছে তো এটাও মাইনাস হয়ে যাবে, তাই না? এবার দেখো এটা কেটে গেল, 18p প্লাস মাইনাস কেটে গেল, মাইনাস 8 কিউ থেকে যদি প্লাস 3 কিউ বাদ দিয়ে দিলে থাকতে কত, মাইনাস 5 কিউ সমান সমান প্লাস মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস, কিন্তু থাকবে কি চিহ্নটা থাকবে কি মাইনাসের 85। এইদিকে মাইনাস এইদিকে মাইনাস কেটে গেল, 5 বারে কেটে গেল 17। মানে কিউর মান আমি কত পেয়ে গেলাম 17। আর এটাই আমাকে জিজ্ঞেস করেছে, তো দেখো অপশনে কি 17 আছে? অপশন নাম্বার বি তে দেখো 17 দিয়ে দিয়েছে তোমাকে, অপশন নাম্বার বি। দেখছো তো এইভাবে তোমরা দেখছো তো অঙ্কগুলো সোজা কিন্তু একটু ক্যালকুলেটিভ, তোমাদের জাস্ট টাইম ম্যানেজমেন্টের তোমাদের খেলা। টাইম ম্যানেজমেন্ট করে নিবা তোমাদের একদম কোনো ব্যাপার না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 500 এবং 5-এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কি হয়, আন্ডার রুট এ বি, তাই না? দেখো আন্ডার রুট এ আমি ধরে নিলাম 500, বি ধরে নিলাম 5। তো 500 আর 5 কত হয় 2500। 2500 যদি আন্ডার রুট থেকে বার করি তো কত হয় 50, তাই না? অপশন নাম্বার ডি তোমার কারেক্ট অ্যান্সার। প্রতিদিন আমি তোমাকে বলছিলাম যদি প্রথম সমানুপাতি কি হয় এ স্কোয়ার বাই বি, তাই না? দ্বিতীয় সমানুপাতি কি হয় আন্ডার রুট এ বি, তৃতীয় সমানুপাতি কি হয় বি স্কোয়ার বাই এ, আর চতুর্থ সমানুপাতি কি হয় বি ইন্টু সি বাই এ। ঠিক আছে, এই 4টা পয়েন্ট তোমরা মনে রেখো, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সরল করো, এটাকে যদি আমি গুণ করি কি হবে দেখো, এক্স এর সাথে 6 গুণ করি, 6x স্কোয়ার মাইনাস 8x প্লাস 6x স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 18 প্লাস 16। দেখো 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, তাই না? তার মানে কি হচ্ছে এই দুটোই প্লাস আছে, তার মানে কি এই যে মাইনাস তুমি দেখছো এই দুটোই অ্যান্সার হবে না, তাই না? তাহলে কি হবে দেখো 12x স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাসে কি হবে মাইনাস, কিন্তু যেহেতু মাইনাস বড় আছে তাই মাইনাসটা ডমিনেট করবে, -2। এবার দেখো কোন অপশনে আছে, +2 হয়ে গেল, এটা হবে না, অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এরকম ধরনের সোজা সোজা প্রশ্ন তোমাদের আসছে, যারা পরীক্ষা দাওনি একদম টেনশন নিও না, এই কোশ্চেনটা তুমি ভালো করে সলভ করো নাও, আর এই কোশ্চেনের হিসাবে নিজেকে প্রিপেয়ার করো, ঠিক আছে? যে তুমি এই ধরনের প্রশ্ন আসলে কেমন হবে, ডিফিকাল্ট থাকলে কি হবে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বার্ষিক 5.5% সুদের হারে একটি নির্দিষ্ট অর্থরাশির 3.1 বছরের সরল সুদের পরিমাণ 9,064 টাকা। যদি বার্ষিক 7.5% সরল সুদের হারে ওই অর্থরাশির জন্য 9.3 বছরের সুদে আসলে কত অর্থ পরিশোধ করতে হবে? দেখো এই কোশ্চেনটা সেম কোশ্চেন এরকম আর এক একটা করালাম না, কোথায় গেল, এই দেখো এই দেখো সেম অঙ্ক একটা করালাম, যা আছে এখানেও প্রথমে একটা অর্থ দিয়েছিল, তারপরে আবার পরে একটা সেম অর্থের উপর বেস করে আমাকে অ্যামাউন্ট বার করতে বলেছিল। এই কোশ্চেনটাও সেম আছে, শুধু ডাটা চেঞ্জ করে দিয়েছে ভাষা এক, ডাটা চেঞ্জ করে দিয়েছে ভাষা এক। তো তোমাদের কাজ হবে এই কোশ্চেনটার আমাকে হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা আমাকে জানাবা, 1 নম্বর দিয়ে এই অ্যান্সারটা জানাবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একজন ব্যক্তি 34 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সাইকেল চালিয়ে 6 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তো সেতুটির দৈর্ঘ্য হবে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। স্পিড আমাকে দিয়েছে কত 34 কিলোমিটার প্রতি ঘন্টা, ইন্টু টাইম আমাকে দিয়েছে 6 মিনিট, কিন্তু অপশনে দেখো প্রত্যেকটা কিলোমিটার আছে, তার মানে কি এই মিনিটকে আমাকে ঘন্টায় পরিণত করতে হবে। মিনিটকে ঘন্টায় পরিণত করতে গেলে কি করতে হয় 60 দিয়ে ভাগ করতে হয়, 6 দিয়ে কেটে গেল 10, তাহলে কি 34কে আমি 10 দিয়ে ভাগ দিই, তাহলে আমার অ্যান্সার কত আসবে 3.4 কিলোমিটার। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, ঠিক আছে? এরকম সোজা অঙ্ক পরীক্ষাতে আসবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 132 অর্থরাশি 3 জন ব্যক্তির মধ্যে 4, 11, 18 অনুপাতে বন্টন করা হয়েছে, মানে ভাগ করা হয়েছে। এই বন্টনে বৃহত্তম এবং ক্ষুদ্রতম শেয়ারের পার্থক্য কত? বৃহত্তম কত আছে 18, ক্ষুদ্রতম কত আছে 4, অন্তর কত 14, মানে যেই অপশনগুলো আছে তার মধ্যে যেটা 14 দিয়ে ভাগ হবে সেটাই অ্যান্সার। 55 হয় না, 4 14 56, এটাই তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে 200 মূল্যের একটি বইয়ের উপর যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে বইটির বিক্রয় মূল্য কত হবে? যদি 15% ছাড় দেওয়া হয় তাহলে কত? 85% বিক্রি হবে। দেখো 85 মানে আমি বুঝতে পারছি এটা 5 ইন্টু 17 হবে, তাই না? তাহলে অপশনে যেটা তোমার 17 বা 5 দিয়ে ভাগ যাবে সেটাই, তখন প্রথমটাই দেখতে পাচ্ছি 17 ডিভিজিবল আছে, তার মানে এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। বাকি একটা 17 দিয়ে কাটা যাবে না, তাই না? তো এইভাবে তোমরা করে নিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি চোঙের পার্শ্বীয় তলের ক্ষেত্রফল 498.2 সেন্টিমিটার স্কোয়ার। দেখো এই কোশ্চেনটা ওই সেম ওই কোশ্চেনটার মতোই আছে, তাই না? ওই কোশ্চেনটা কোথায় গেল, যেটা ছেড়ে এলাম, বললাম পরে করাবো। এই যে দেখো এটাও সেম আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল এত, আয়তন আমাকে জানতে চেয়েছে, তাই না? তো এই দুটো অঙ্ককে আমরা শেষের দিকে করবো, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ অঙ্কগুলো করতে না, এই অঙ্কটা করতে একটু টাইম লাগবে, টাইম টেকিং অঙ্ক আছে, ঠিক আছে? কোথায় গেল, এই যে। তো এটা আমরা শেষে করবো, কেমন? চলো। বলছে একজন দোকানদার একটি ফ্যানের ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্যকে 25% বেশি ধার্য করে এবং মুদ্রিত মূল্যের উপর 18% ছাড় দেন। যদি তিনি 96 টাকা লাভ করেন তাহলে ফ্যানটির মুদ্রিত মূল্য কত? বলছি একজন দোকানদার একটি ফ্যানের ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্যকে 25% বেশি ধার্য করে, মানে আমি ধরে নিলাম যে ক্রয় মূল্য তার ছিল 100 টাকা, ঠিক আছে? সে এখান থেকে 25% বেশি মুদ্রিত করছে, মানে কত? 125 টাকায় এমআরপি হয়ে যাচ্ছে, প্রিন্টিং প্রাইস। এবার বলছে মুদ্রিত মূল্যের উপর 18% ছাড় দেয়, মানে এই 125-এর উপর যদি 18% ছাড় দেয়, মানে এটা তোমার প্যাকেটে এই প্রাইসটা লেখা আছে, ঠিক আছে? এখান থেকে 18% ছাড় মানে কত? 82%-এ বিক্রি করছে বাই 100। তো কত? 25 বার এটা কেটে গেল 4 বার, 25 বার এটা কেটে গেল 5 বার। যদি 2 বারে কাটি, 2 বারে 2 দুগুণী 4, 2 বারে হচ্ছে 42, তাই না? 2 বারে 42, সরি 2 বারে হচ্ছে 41। এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 বারে হলো 20.5, 20.5। তো এটা কত আছে? 5 5-এ 25, 25, 5 দুগুণী 10। একটা সংখ্যার পর দশমিক, মানে একটা সংখ্যার পর দশমিক, মানে এইটাতে সে বিক্রি করছে, ঠিক আছে? দেখো প্রশ্নটা কি বলেছে, যে একটা ফ্যানের ক্রয় মূল্য যেটা আছে তার থেকে মার্ক প্রাইস যেটা, সেটা 25% বেশি ওখানে লেখা হচ্ছে। তারপর এই মার্ক প্রাইস থেকে 18% ছাড় দিয়ে যখন বিক্রি করা হচ্ছে, তো বিক্রি করে কত? যখন 125-এর যখন 18% ছাড় দিচ্ছে তখন আমরা এই প্রাইসটা পাচ্ছি। দেখো ক্রয় মূল্য যখন এটা, বিক্রয় মূল্য হয়ে যাবে এটা। তো দেখো লাভ কত হচ্ছে, 102.5 থেকে যদি 100 হয় তো 2.5 টাকা আমার লাভ হচ্ছে। কিন্তু কোশ্চেনে কি বলছে, লাভ আমাকে বলছে 96 টাকা লাভ হচ্ছে। যদি 2.5-এর মান আমার 96 হয়, তাহলে আমাকে জিজ্ঞাসা করে ফ্যানটির মুদ্রিত মূল্য কত? তো ফ্যানটির মুদ্রিত মূল্য আমি কত ধরেছিলাম? 125। তাহলে 125-এর মান আমাকে বার করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব দেখো, 2.25-এর মান 96 ইন্টু 125 বাই 2.5, দশমিক উঠি উপরে একটা শূন্য চলে গেল, 25 দিয়ে কাটো, 25 5, তাই না? 5 6 30-এর শূন্য হয় থাকলো 3, 5 নং 45, 3 48, 4800 টাকা। অপশন নম্বর বি দেখো তোমার কারেক্ট অ্যান্সার আছে, তাই না? তো এইভাবে তোমরা করে নিও, বেশি কোনো না, হিবিজিবি নাই, সুন্দর সুন্দর অঙ্ক আছে। চলো নেক্সট অঙ্ক দেখো। বলছে 30,250 মুদ্রিত মূল্যের একটি ওয়াশিং মেশিনে 20% ছাড়ে বিক্রি করা পর দোকানদার ক্রয় মূল্যের উপর 10% লাভ করে, মেশিনটির ক্রয় মূল্য কত? দেখো সেম এটা ওই ফর্মুলাতেই হবে, কি বলেছিলাম? এমপি বাই সিপি সমান সমান 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট। কেন আমি এটা বললাম দেখো, প্রশ্নে দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য এই মার্ক প্রাইস দেওয়া আছে, লাভও হচ্ছে আবার ছাড়ও দিচ্ছে। তো এখানে এই একটা ফর্মুলা আছে যেখানে সবকিছু আছে, তাই না? এটা তোমার কোশ্চেন চেনার নিয়ম হয়ে যাবে। এবার দেখো এমপি আমাকে বলেছে 30,250 টাকা, 30,250 টাকা আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে, মানে নিচে সিপি চলে আসবে সমান সমান প্রফিট কত হচ্ছে। দেখো আমার ক্রয় মূল্যের উপর 10% লাভ করছে, মানে 110 হয়ে যাচ্ছে আমার প্রফিট। আর ছাড় কত দিচ্ছে? মেশিনের ছাড় 20%, 100 থেকে 20 বাদলে 80। চলো এবার কাটো, এই শূন্য কেটে গেল, 11 দিয়ে যদি কাটি কত আসবে? 11 দুগুণী 22, 8 2 7 11 77, 5 5 5 11 55 0। এবার 8 দিয়ে গুণ করো, 5 8 সিপি সমান সমান কি হয়ে যাবে? সিপি সমান সমান 8 0 0, 5 8 40-এর শূন্য, হাতে থাকলো 4। তো অত কিছু করা নেই, 11-11 মাল্টিপল দেখো এখানে একটাই সংখ্যা আছে 2200, এটাই তোমার কারেক্ট অ্যান্সার, আবার কিছুই হবে না, কারণ 11-টা মাল্টিপল আছে, 11 দিয়ে আমি কাটছি, এখানে একটাই অপশন আছে যেটা 11 দিয়ে কাটছে, তাই না? বাকি যদি তোমরা গুণ করো এটাই আসবে, 22,000-ই আসবে, তাই না? এইভাবে তোমরা করে নিও, কিছু কিছু এইসব জিনিস লক্ষ্য রাখবা যে কোনটা দিয়ে ভাগ যাচ্ছে, একটু ইউনিট ডিজিট দেখে নিবা, তোমার হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখো। দেখো এটাও আবার সেম ওই অঙ্কটাই দিয়েছে যে 100% যদি বৃদ্ধি করা হয় তো
মানে 100% বৃদ্ধি করা হলে 2680 হয়ে যাচ্ছে, সংখ্যাটা কত? এটা ওই সেম অঙ্কটাই আছে। চলো এটাও তোমার একটা হোমওয়ার্ক থাকলো, মানে এইটা তুমি 2 নাম্বার দিয়ে এই হোমওয়ার্কটা লিখবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে পাইপ পি পাইপ 20 ঘন্টায় একটি ট্যাঙ্কের 2/3 অংশ ভর্তি করতে পারে। বলছে পি পাইপ 2/3 অংশ ভর্তি করতে পারে 20 ঘন্টায়, 2/3 অংশ ভর্তি করতে পারে যদি 20 ঘন্টায়, তাহলে এক অংশ ভর্তি করতে কত লাগবে? 20/2/3, এবার 3 ভগ্নাংশ উপরে কি হবে? গুণ হয়ে যাবে। 2 বারে যদি আমি কাটি 10, মানে পি এর এফিসিয়েন্সি কত আসবে? 30। তার মানে পি কি করছে? 2/3 যদি 20 ঘন্টায় করে, তাহলে পুরো কাজটা করতে কতক্ষণ সময় নেবে? 30 ঘন্টা। সেম যদি কিউ 25 ঘন্টায় 5-এর 9 ভরে, তাহলে এক অংশ ভর্তি করতে কত নেবে? 5 বারে 5 25, 5 45, মানে কিউ 45 ঘন্টায় এক অংশ কাজ করবে। যদি এই যে এফিসিয়েন্সি বার করি, মানে টোটাল ওয়ার্ক বার করি, তো এই দুটো লসাগু কত হবে? 90। তাহলে পি এর এফিসিয়েন্সি কত হবে? 3, আর কিউ এর এফিসিয়েন্সি কত হবে? 2। দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলছে পাইপ পি এবং কিউ কে একসঙ্গে 3 ঘন্টা চালু রাখার পর, দেখো পি 1 ঘন্টায় ভরছে 3, পি 1 ঘন্টায় ভরছে 2, মানে 1 ঘন্টায় টোটাল কত ভরছে? 5 ইউনিট ভরছে। আর দুজনকে দিয়ে 3 ঘন্টা এরা ভরিয়েছে, মানে টোটাল কত? 15 ইউনিট এরা অলরেডি ভরে নিয়েছে। তারপর কি বলছে? যে দুটিকেই বন্ধ করো, মানে 15 লিটার জল ভর্তি হয়ে যাওয়ার পর ট্যাঙ্ক এখন, মানে পাইপ এখন বন্ধ। তারপর কি বলছে? এরপর কেবল পাইপ আর কে চালু করা হলে ট্যাঙ্কটি 4 ঘন্টায় খালি হয়ে যায়। মানে কি, এই যে 15 ইউনিট যে জল আছে সেটা আর কতক্ষণে খালি করছে? 4 ঘন্টায়। মানে আর যদি 4 ঘন্টায় 15 লিটার খালি করে, তাহলে 1 ঘন্টায় কত খালি করবে? 15/4 লিটার। মানে এটা কি আর এর এফিসিয়েন্সি চলে এলো। এবার বলছে পাইপ পি, কিউ আর আর একসঙ্গে চালু রাখা হলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে কত সময় লাগবে? ঠিক আছে, দেখো এটা মিটিয়ে দিই। এটা শুধু মনে রাখো, আর এর মান পেয়েছি আমরা 15/4, তাই না? আর এর মান পেয়েছি 15/4। দেখো পি এর মান আমরা পেয়ে গেছি 3, কিউ এর মান পেয়ে গেছি 2, আর এর মান পেয়ে গেছি 15/4। কিন্তু এই দুটো প্লাস, এটা হবে মাইনাস। কেন? কারণ এটা ট্যাঙ্ককে খালি করছে। এবার 3টা একসাথেই কাজ করছে, মানে 3 + 2 মাইনাস, তাই না? 3 + 2 মাইনাস 15/4। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি কত হবে? দেখো 3 2 5, 5 থেকে যদি আমি 15/4 বিয়োগ দিই, 4 5 20, 20 থেকে 5/4, 5/4, মানে 3 জন মিলে যখন কাজ করবে তখন 5/4 এফিসিয়েন্সিতে কাজ হবে। এবার কত সময় লাগে? 90 যে আছে, কত সময় পর 90 ইউনিট কাজকে যদি 5/4 ইউনিট মানে এফিসিয়েন্সিতে করা হয়, তো কতক্ষণ সময় লাগবে? এই 4টা যেহেতু ভগ্নাংশের নিচে আছে, উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাই না? 5 দিয়ে যদি আমি কাটি, 5 8 90, 18 4 72 ঘন্টা। অপশন নাম্বার বি তোমার কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? এরকম ভেঙে 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 করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে ত্রিভুজ এ বি সি তে ডি বিন্দুতে বিডি লম্ব আছে এসিতে, ঠিক আছে? মানে বলেছে আমাকে একটা ত্রিভুজ আছে, ধরো, ঠিক আছে? এই একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের আমি নাম দিয়ে দিলাম ত্রিভুজ এ বি আর সি। এবার আমাকে বলছে যে বিডি এসিতে লম্ব আছে, এই যে এটা হচ্ছে এসি, এর উপর একটা লম্ব আছে, সেটা হচ্ছে বিডি, মানে এইটা হচ্ছে ডি, কেমন? এবার আমাকে বলেছে ডিবিসি এর মান দিয়ে দিচ্ছে 77 ডিগ্রি। যেটা মাঝখানে থাকবে না, সেটাই হচ্ছে, সেটারই মান এখানে দেওয়া থাকবে। এখানে বি মান মাঝখানে আছে, তার মানে কি এইটার মান আমাকে দিয়ে দিয়েছে, যেহেতু ডিবিসি মানে ডিবিসি এই ত্রিভুজটারই কথা বলছে, এটার মান আমাকে দিয়েছে 77। আচ্ছা তোমরাই বলো, এই যে এটা যদি ত্রিভুজ হয়, শুধু ধর এখন ডিবিসি এর আমি কথা বলছি, ঠিক আছে? ডি বি আর হচ্ছে সি, এই ত্রিভুজটারই আমি আপাতত কথা বলছি। এটা যেহেতু লম্ব আছে, তার মানে কি এটা তোমার কত হয়ে যাবে? 90 ডিগ্রি। ত্রিভুজের 3টা কোণের যোগ কত হয়? 180 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয়, এটা 77 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে আমার? 13 ডিগ্রি। তবে না 180 ডিগ্রি হচ্ছে। তার মানে এই কোণটার মান আমি পেয়ে গেলাম 13 ডিগ্রি, ঠিক আছে? এবার দেখো পরের লাইনে কি বলছে? ই হলো বিসি এর উপর এমন একটা বিন্দু যার ফলে কোণ সিএই 54 ডিগ্রি হয়েছে। এবার সি আমাকে যে দিয়েছে, সরি ই দিয়েছে, বলছে বিসি এর উপর কোথাও একটা লম্ব আছে, মানে কোথাও একটা বিন্দু। তো আমি ধরলাম কি যে এখানে বিন্দু আছে, ঠিক আছে? এটা হচ্ছে ই, যার কারণে সিএই মানে সি এ আর ই, তো এটাকেও আমরা টেনে একটা ই করে দিই। চলো সি সি এ ই দিয়ে দিয়েছে। দেখো এ যেহেতু মাঝখানে আছে, তো এরই মান 54 ডিগ্রি, মানে এ এটার মান আমাকে দিয়ে দিয়েছে 54 ডিগ্রি, তাই না? 54 ডিগ্রি দিয়েছে। আমাকে জিজ্ঞাসা করছে কোন এ ই বি এর মান কত, মানে এই আমাকে ই এর মান আমাকে জানতে চেয়েছে, এই ই এর মান আমাকে জানতে চেয়েছে। দেখো আলটিমেট এখানে আমরা কি পেলাম?
ভালো করে যদি লক্ষ্য করো, আমরা সবার শেষে এই এই জিনিসটা আমরা পেয়েছি যেখান থেকে আমাদেরকে এদের মান বার করতে বলছে, তাই না? মানে হচ্ছে দেখো, এই জিনিসটা আমাকে বের করতে বলেছে, তাই না? যেমন এটা হয়ে গেছে এ, ঠিক আছে, এটা হয়ে গেছে, এটা কত আছে, এটা আছে ই, এটা আছে সি, আমাকে এই মানটা বার করতে বলেছে। এ এর মান আমাকে দিয়ে দিয়েছে 54 ডিগ্রি, সি এর মান আমি জানি হচ্ছে কত, 13 ডিগ্রি, আর এই মানটা আমাকে জানতে চাই, ই আমি ধরে নিলাম থিটা, ঠিক আছে, থিটার মান আমাকে জানতে চেয়েছে। এবার তোমরা হয়তো প্রত্যেকে জানো যে কোনো ত্রিভুজের যে বাইরের কোণ, সেই বাইরের কোণের মান কত হয় বলতো? যেই ভিতরে যে দুটো কোণ থাকবে, এই কোণ থেকে দূরে থাকবে, ঠিক আছে, যেই দূরে দুটো কোণ থাকবে সেই কোণের যোগফলই হয়ে যাবে এই থিটা কোণের মান। মানে থিটা সমান সমান আমি কি বললাম, যে কোনো ত্রিভুজের বাইরের কোণের মান সেখান থেকে দূরে থাকা দুটো কোণের যোগফলের সমান হয়, এ ইন্টু সি, এ প্লাস সি। এ আছে কত 54, সি কত আছে আমার 13, 54 আর 13 যোগ করলে কত হবে 67। তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস, কিন্তু এখন আমাদের একটা অঙ্ক বাকি আছে, তাই না? ওই হচ্ছে চোঙের অঙ্কটা। চলো চোঙের অঙ্কটা করা যাক, দেখবো ওখানে কত সময় লাগবে। চলো, বলছে, এক সেকেন্ড, বলছে একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 336.4 সেন্টিমিটার, তাই তো, এবং এর উচ্চতা আমাকে দিয়ে দিয়েছে 23 সেন্টিমিটার। তো চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়? 2 পাই আর এইচ, এটার মান আমাকে দিয়ে দিয়েছে কত, 336.4। এবার তুমি মান রেখে দাও, 2 এর জায়গায় 2 রেখে দাও। পায়ের মান আমাকে দেখো বলেছে 3.14 নিতে, 3.14 নিতে নিলাম। আর আমাকে কি বার করতে হবে, এইচ আমাকে দিয়ে দিয়েছে দেখো 23 সেন্টিমিটার, সমান সমান হচ্ছে 336.4। এবার যদি আর আমাকে বার করতে হয়, এই টোটাল যে গুণফলটা আছে এটা কি এর নিচে চলে যাবে, তাই না? তার মানে আর যদি আমি বার করি, আর সমান সমান কি আসবে দেখো, উপরে থাকবে কি 336.4, নিচে চলে আসবে কত 2 ইন্টু 314, 3.14 ইন্টু 23, ঠিক আছে। দেখো এই দশমিক যদি আমি উঠাই, উপরে 100 চলে আসবে, এই দশমিক যদি উঠাই নিচে আমার 10 চলে আসবে। তো এই শূন্য দিয়ে এটা কেটে যাবে, কেটে গেল, 2 বার এটা কেটে গেল আমার 5 বার, তাই তো। এবার দেখো আমি যদি 314 দিয়ে কাটি, এটা 314 10-এ 10 বারে চলে যাবে এটা, তারপরে দশমিক নিয়ে কিছু একটা সংখ্যা আসবে, ঠিক আছে। এবার 314 আমি কোন কিছু একটা সংখ্যা আসবে, আমি জানি না কত আসবে, কিন্তু যেহেতু আমাকে অ্যাপ্রক্সিমেট মান আমাকে বলেছে, দেখো এখানে আমাকে মানে কাছাকাছি মান ব্যবহার করে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বলেছে, তার মানে কি আমি এটা 10 পয়েন্ট সামথিং আছে, আমি এটা ধরে নিচ্ছি যে এটা ভাগ করে এটা 11 হলো, ঠিক আছে। তোমরা এরকম যখন দেখো আসন্ন মান তখন এক্সাক্ট ভ্যালু না নিয়ে কাছাকাছি মান নিয়ে, তার মানে আর আমি কত পাচ্ছি দেখো, আর আমি পাচ্ছি আর সমান সমান 11 ইন্টু 5 55, নিচে কত আসছে 23, তাই না? এবার এটাকে যদি আমরা মানে ভাগ করি, দেখো 23 দুগুণী 46, ঠিক আছে, 9 শূন্য 23 তিনে 69, 23 চারে 92, মানে 4 বারে বেশি হয়েছে, 3 বারে নিলাম, মানে অ্যাপ্রক্সিমেটলি 2.3-এর কাছাকাছি আসবে। এরপরে কিছু তো সংখ্যা আসবে, তবে ওটা ছেড়ে দিচ্ছি। তার মানে আর এর মান আমি কত পেলাম 2.3, তাই তো। এবার দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে আমাকে জিজ্ঞেস করেছে যে এটির আয়তন কত। আয়তন কত হয়, আয়তনের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ, তাই না। যেখানে পাই আমাকে নিয়ে কত বলছে 3.14, এইচ আমরা কত জানি 23, আর 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 কত পেয়েছি 2.3, তো মান বসিয়ে দিই, তাই না। চলো, পাই আর স্কোয়ার এইচ, পাই আমরা পেয়ে গেছি 3.14 ইন্টু আর পেয়ে গেছি 2.3 এর স্কোয়ার, আর এইচও আমাকে দিয়ে দিয়েছিল 23, তাই তো। এই দশমিক উঠিয়ে আমি নিচে যদি শূন্য নিয়ে নিই, এবার দেখো 314, এই দশমিক উঠিয়ে আমি নিচে 100 নিয়ে নিলাম, ঠিক আছে। দেখো উপরে কি আছে 23, দুখানা 23 এখানে আছে, আর এখানে 3টা 23 আছে। তো 23-এর কিউব কি হয় তোমরা বলো তো। দেখো 23-এর কিউব হচ্ছে আমার 100, উপরে এখানে লিখে দিই, এক সেকেন্ড, এখানে আছে 3 1 4, নিচে 100, 23-এর কিউব হচ্ছে 12,167। দেখো এখানে 10-এর স্কোয়ার মানে নিচে কত আছে 100 আছে, তাই না, এটাও তো স্কোয়ার হবে। এবার দেখো যদি এটা আমরা দশমিক যদি উঠাই, তাহলে এখানে কত আসছে 1 2 3 4, এখানে দশমিক চলে আসবে, এই যদি 100 100 সরিয়ে দিই, তার মানে আলটিমেট আমার কাছে কি হলো দেখো, আলটিমেট আমার কাছে হলো 314 ইন্টু 1.2167। এবার আমাকে এই টোটালটাকে গুণ করতে হবে, তাই না। এবার দেখো অপশন কেমন আছে,
সেই হিসাবে আমরা গুণ করবো। দেখো প্রথমে তো অপশন আমরা দেখতে পাচ্ছি সব কাছাকাছি মান আছে, 72, 70, 84, 94 কাছাকাছি মান, মানে আমাকে সলভ করতেই হবে, তাই না? তো দেখো যদি এটাকে আমরা গুণ করি, সবার প্রথমে আমরা আলাদা আলাদা গুণ করি। 314 যদি আমরা 1 দিয়ে গুণ করি কত হবে? 314ই আসবে, তাই তো? এবার 314 যদি আমি 0.2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 3 14 28, 3 দুগুণী 6, 62.8 আসবে। এবার আবার এই সংখ্যাটা দিয়ে গুণ করি, তো এই সংখ্যাটা মানে অ্যাকচুয়ালি এটা কত আসবে? যদি 314কে গুণ করি, 314 যদি এটাকে দিয়ে গুণ করি তাহলে কি আসবে? 0.001, মানে এই 01 হবে, তাই না? এক সেকেন্ড। 0.01 যদি এটাকে আমি গুণ করি, দশমিকের দুটো সংখ্যা আগে আসবে, মানে এখানে কত আছে? 3.14। এরকম আবার সেম 314কে আমি 6 দিয়ে গুণ করি, আবার 0.006 দিয়ে গুণ করতে হবে, এভাবে গুণ করতে হবে, তাই না? টোটাল যদি আমি গুণ করি, দেখো আপাতত এই তিনটা গুণ করে আমরা কি পাচ্ছি? দেখো 4 2 6, 6 3 9, 6 1 7, 3 7 9। এবার 3 7 9 উপরে আমার অ্যান্সার হবে, ঠিক আছে? কারণ এর নিচে তো আরো যোগ গুণ হবে কি না, তো মানে 3 7 9 উপরে আমার অ্যান্সার হবে। দেখো 3 7 9 উপরের কি অ্যান্সার আছে? দেখো 370 তোমার হবে না, 3 7 9 এটা অনেক উপরে চলে যাচ্ছে, তাই না? তার মানে এটাও হবে না। 3 7 9 থেকে এটা কম আছে, তার মানে এটা তাহলে এটা কি হবে? 384.33। ঠিক আছে, এটাই তোমার অ্যান্সার হবে। তোমার যদি সন্তুষ্টি না হয় তো এটার জন্য তুমি গুণ করে নিও, ওখানে বসে বসে গুণ করবা, দেখবা তোমার কতক্ষণ সময় লাগছে, তাই না? তো এই জন্যই আমি এই অঙ্কটাকে শেষে করাচ্ছিলাম, কারণ দেখলা তো কত অ্যাকচুয়ালি জাস্ট দুটো ফর্মুলা, কিন্তু এত ক্যালকুলেশন আছে এর মধ্যে, এটা তোমার করতে মিনিমাম 3 4 মিনিট তোমার সময় নিয়ে নেবে, তাই না? সেম ওই অঙ্কটাও দেখো, যে অঙ্কটা আরেকটা ছেড়ে এসেছিলাম, যে শঙ্কুর অঙ্কটা কোথায় গেল? শঙ্কু তো না, চোঙের অঙ্কটা। এক সেকেন্ড, এটা না, এটা না, কোথায় গেল? এই যে দেখো, এটাও সেম অঙ্ক। এই অঙ্কটাও তুমি আমাকে হোমওয়ার্কে জানাবা, ঠিক আছে? আর আমাকে বলবা কতক্ষণ সময় লাগলো এটা তোমার করতে। এটা হোমওয়ার্ক নাম্বার 2, ঠিক আছে? এটাও তোমরা করবা, করে আমাকে জানাবা, ঠিক আছে? তো ব্যাস এইটাই ছিল তোমাদের ক্লাস, এই হচ্ছে তোমাদের অফিস। এইটার পিডিএফ তো আমি তোমাকে দিব না, পিডিএফ তুমি কোথায় পাবা আমি তোমাকে বলছি। তুমি যে কোনো আরআরবি যে কোনো সাইটে যাবা, ঠিক আছে? রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে আরআরবি কলকাতা, আরআরবি মালদা, আরআরবি শিলিগুড়ি, চেন্নাই, মুম্বাই, যেখানে ইচ্ছে যাবা, ওখানে CEN 08 এটা থাকবে, এখানে যাবা, ওখানে দেখো অফিসিয়াল মক লিঙ্ক বলে একটা অপশন থাকবে, ওখানে গিয়ে তুমি এর অঙ্কের পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? তো তোমার চাপ নেই। আর যদি পিডিএফ লাগে তো আমাকে বলবা, আমি তোমাকে দিয়ে দিব অপশন, মানে মানে তুমি আমাকে জানিও যে তোমার পিডিএফ লাগবে কিনা, ঠিক আছে? তাহলে আমি তোমাকে এটা টেলিগ্রামে দিয়ে দিব, কেমন? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, কেমন? তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।